রাজনৈতিক দলগুলোর সাথে ঘণ্টাখানেকের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক, যোগ দেবেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দরা। নির্বাচন বাদে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে পাবে না গ্রহণযোগ্যতা, মন্তব্য রিজভীর। সরকারকে চাপে রাখতে নতুনভাবে রাজপথে নামবে বিএনপি। যাতে দ্রুত এই সরকার একটি জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করে, সেই জন্য আমরা দাবি রেখে জনগণের সামনে যাচ্ছি। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রে পিলখানার ঘটনা বললেন অ্যাটর্নি জেনারেল। শেখ হাসিনা সহ মাস্টার মাইন্ডের বিচারের আওতায় আনার আশ্বাস। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জনের চিকিৎসা নিচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। শিশুসহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন ধরাইতে যায় মানে ছড়া গেছে, বুঝতে পারে নাই। টোটাল 11 জন আছে, 11 জনই সিরিয়াস অবস্থা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সাহায্য করে। টঙ্গীর তুরাগ তীরে খিত্তায় খিত্তায় চলছে বিশ্ব ইস্তেমার তালিম। দেশ বিদেশের মুসল্লিদের অংশগ্রহণ, কাল আখেরি মোনাজাত। আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। নিভল কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের জীবন পরি। 2 বাংলার সংগীতাঙ্গনে শোকের ছায়া। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসবে আর ঘণ্টাখানেক পরেই। বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বক্তব্য রাখবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে থাকছেন দলের স্থায়ী কমিটির 7 সদস্য। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিবেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। আর এই কমিশন রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচনী সংস্কারের বিভিন্ন এজেন্ডায় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে 6টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। এই বৈঠকটির বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী তানফির মৌসুম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনেই তিনি আছেন। যেমনটি আমরা জানি তানফির, আর 1 ঘন্টা পরেই তো অর্থাৎ বিকেল 3টায় বৈঠকটি শুরু হওয়ার কথা। বিএনপি এবং জামায়াত এই দুটি রাজনৈতিক দল ছাড়া আর কোন কোন দল বৈঠকে অংশ নিচ্ছে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে? বৃষ্টি, অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে বিএনপি জামাতের বাইরে তারাও আসবে এবং যারা আন্দোলনের পক্ষের শক্তি, সেই আন্দোলনের পক্ষের শক্তির প্রতিনিধিরা, ছাত্র প্রতিনিধিরা, তারাও কিন্তু আসবে আজকের এই যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক, সেই প্রথম বৈঠকে অংশ নিতে। এবং বিএনপি জামাত ছাড়াও জাতীয় নাগরিক কমিটির 4 সদস্য নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সামান্তা শারমিন এবং সার্জিস আলম, এই 4 জনও কিন্তু আসছেন আজকের এই বৈঠকে অংশ নিতে। এবং জামাতের যে প্রতিনিধি দলটি থাকছে, সেই জামাত ইসলামের প্রতিনিধি দলে থাকছেন মিয়া গোলাম পরওয়ার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা আসবেন আজকের এই বৈঠকে অংশ নিতে। মূলত এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই যে বিভিন্ন ধরনের সংস্কারের কথাগুলো বলা হচ্ছিল, সে সকল সংস্কার, বিশেষ করে বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, এইসব জায়গাগুলোতে আসলে সংস্কারের জন্য আলাদা আলাদা পৃথক কমিশন গঠন করা হয় এবং সেই সংস্কার কমিশনগুলো কিন্তু তাদের কাজগুলো করে যায়। এবং এই যে সংস্কার কমিশনের প্রধানরা, তাদেরকে নিয়ে এবং সাথে প্রধান হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং এই
এই যারা সদস্য রয়েছেন তারা মিলেই কিন্তু এই ঐক্যমত্য কমিশনটি গঠিত হয়েছে, যে ঐক্যমত্য কমিশন আজকে প্রথম তাদের রাজনৈতিক বৈঠকটি রাজনৈতিক দলগুলোর সাথে অন্যান্য সবার সাথে যে বৈঠক, সে বৈঠকটি শুরু করতে চলেছে এবং 2.5 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলার কথা রয়েছে। এছাড়া এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং, সেখান থেকে বলা হয়েছিল, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে তারা যত দ্রুত সম্ভব সংস্কারের দিকে এগিয়ে যেতে চান এবং যত দ্রুত সম্ভব তারা কিন্তু এই নির্বাচনের আয়োজনটি করতে চান। এবং আসিফ নজরুল কিন্তু একটি ব্রিফিংয়ে এমনটিও জানিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলোর যদি ইচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয়, রাজনৈতিক দলগুলোর যদি সম্মতি থাকে, সেক্ষেত্রে এই আলোচনা রমজান মাস পর্যন্ত তারা চালিয়ে নিতে আগ্রহী। অর্থাৎ আজকের যে বৈঠক, সেটি যেহেতু প্রথম বৈঠক হওয়ার কারণে এটির কিন্তু একটি আলাদা তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। কারণ আজকের প্রথম বৈঠকের যে আলোচনা, যে এই যে প্রথম বৈঠকের আলোচনা বা যে একমত হওয়ার যে বিষয়গুলো, সেটার উপর করে ভিত্তি করেই কিন্তু পরবর্তী বৈঠকগুলোর যে আলোচনার গতিপ্রবাহ, সেটি কিন্তু নির্ধারিত হয়ে যাবে। বৃষ্টি, নিশ্চয়ই আজকের বৈঠকে এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য তানফির। নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো চাপে রাখতেই নতুনভাবে রাজপথে নামছে বিএনপি, পালন করছে জেলা সমাবেশ কর্মসূচি। এর মাধ্যমে ভোটের মাঠের প্রস্তুতিও লক্ষ্য বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলছেন সরকারের কৌশলগত ভুলে নানা সংকট দেখা দিচ্ছে, এর সমাধান দ্রুত নির্বাচন। সহকর্মী আরেফিন শাকিলের রিপোর্ট। সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সব ধরনের কর্মসূচিতে এই দাবি উত্থাপন করতে ভোলেনি দলটির নেতারা। এর মাঝে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্র নেতাদের দল গঠনে আরও নড়েচড়ে বসেছে বিএনপি। ঘরোয়া আয়োজন ছেড়ে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে নতুন করে রাজপথে ফিরেছে দলটি। সেখানে বলেছে যে আমাদের দলের নাম কি হতে পারে। 4 দফা দাবিতে এরই মধ্যে 8 দিনে 64 জেলায় সমাবেশের কর্মসূচি শুরু করেছে। দাবির মধ্যে নিত্যপণ্যের দাম সহনীয় করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি থাকলেও বিএনপির মূল লক্ষ্য ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। দেশকে যে গণতান্ত্রিক ধারায় রাখতে হলে যে নির্বাচনের কোনো বিকল্প নাই, এটি তাদের উপলব্ধি করতে হবে। এখন এই দেশে নানা ধরনের নানা মতাবলম্বী নানা সুযোগ সন্ধানীদের আগমন হয়েছে। সেসব ব্যাপারে জনগণকেও সচেতন করার সাথে সাথে আমাদের কর্মী বাহিনী, সাধারণ মানুষকে আশ্বস্ত করা বা তাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য, যাতে করে এই ধরনের সমাজ বিরোধীরা সমাজে জাঁকিয়ে বসতে না পারে, শেখ হাসিনার দোসররা যাতে আরও তাদের কর্মকাণ্ডকে বিস্তৃত করতে না পারে, যারা এই আগস্ট চেতনাকে আরও ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্যই আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্যে এবং জনগণের কি ইচ্ছা, জনগণের কি আকাঙ্ক্ষা, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা সেটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। এই যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে দ্রুত এই সরকার একটি জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করে, সেই জন্য আমরা দাবি রেখে জনগণের সামনে যাচ্ছি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপি। সেই লক্ষ্যে সাংগঠনিকভাবে দলের তৃণমূলকে আরও শক্তিশালী করতে কাজ করছেন নীতি নির্ধারকরা। জেলা ভিত্তিক সমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্ব এবং সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার পরীক্ষাও হবে বলে জানাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে অনেক আগের থেকে, আপনারা দেখেছেন। এটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই সমস্ত কর্মকাণ্ড আপডেট করব প্রতিনিয়ত। এটা একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন দিতে যত বিলম্ব হবে ততই এই সরকারও পিছিয়ে যাবে, জনগণের আশা আকাঙ্ক্ষা কমেই আরও দূরে সরে যাবে। জেলা ভিত্তিক কর্মসূচি শেষে ফের বিভাগীয় সমাবেশ করার চিন্তা আছে বিএনপির। এক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের কার্যক্রম আর জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের নেতৃত্বে নতুন দল গঠনের পর সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় দলটি। আগামী দিনে রাষ্ট্র কিভাবে চলবে সেই সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এগুলি মতামত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মূল কাজ নির্বাচন বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয়, তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য তিনি করেছেন। বলেছেন, গণতন্ত্র রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী করার উপরেই জোর দেন রিজভী। বলেন, গণতন্ত্রের বিকাশে সুষ্ঠু নির্বাচন জরুরি। গণতন্ত্রের রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করা সরকারি দলের দায়িত্ব।
জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। এখন সেটি মানে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দেই, তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জানিয়ে 5ই আগস্টের পর এই চক্রই ব্যাংক, হাসপাতাল দখল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় এসব কথা তিনি বলেছেন দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেও 6 মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। চারপাশে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বললেন, যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায়, তাই এদেরকে রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। এনজয়ের যে অত্যাচার তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে। বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না, আন্তর্জাতিক ষড়যন্ত্রে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর এই কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে দেশটি, তবে শেখ হাসিনা সহ মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা পিলখানে তৎকালীন বিডিআর দরবার হলে শুরু হয় দরবার। বিডিআর মহাপরিচালকের বক্তব্যের এক পর্যায়ে বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানের ভেতরে নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতেই সময় লেগে যায় আরও 2 দিন। 27 ফেব্রুয়ারি পিলখানের ভেতরে একাধিক গণকবরের সন্ধান মেলে। হত্যাকাণ্ড ঘটেছে কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আলোচিত এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তের জন্য কমিশন গঠন হয়। এই প্রেক্ষাপটে বিডিআর হত্যাকাণ্ডের দায় শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আওয়ামী লীগ নেতাদের ভূমিকা উদ্ঘাটনের আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান। শেখ হাসিনাকে যদি তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব না হয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা জানিয়ে তিনি যেখানে অবস্থান করছেন ভারতে, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এই বিডিআর হত্যাকাণ্ডের নানা রকম ক্লু এবং কী কারণের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে সে সম্পর্কে জানবার জন্য আমি আজকে উদ্যোগ গ্রহণের দাবি উত্থাপন করছি। বিডিআর হত্যা কোনো বিদ্রোহ ছিল না, ছিল হত্যাকাণ্ড। বাংলাদেশে আধিপত্য বিস্তার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল বলা যাবে না, তবে বিচারিক কার্যক্রমে মাস্টারমাইন্ডদের বাদ দেওয়া হয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে জানান তিনি। তদন্ত কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আইনি ক্ষমতা, যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা শামন করতে পারেন। যে নাসিরউদ্দিন পিন্টু এই ঘটনার মধ্যে সম্পৃক্ত হয়ে, এটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সম্পৃক্ত হয়ে তার কোনো ব্যক্তিগত বা তার দলের কোনো লাভ ছিল না, একটি রাজনৈতিক গভীর ষড়যন্ত্রের অংশ ছিল। পিলখানার ঘটনায় যুবলীগ ছাত্রলীগের কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখে সত্য উদ্ঘাটন করবে তদন্ত কমিশন, প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। সকাল 11টায় শুরু হয় পরীক্ষা, যা দুপুর 12:30 পর্যন্ত চলে। এবছর বিজ্ঞান অনুষদে 1896টি আসনের বিপরীতে আবেদন করেছেন
46,694 জন। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, প্রতিটি আসনের বিপরীতে প্রায় 78 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের তিরস্কার না করতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান। বলেন, এই পরীক্ষা শিক্ষার্থীদের সামনের পরীক্ষায় ভালো ফলাফল করতে সহায়ক হবে। প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রিটার্নটা আল্লাহর রহমতে ভালো হয়েছে। আর যদি এমসিকিউ পার্টটা বলেন, কেমিস্ট্রি কিছুটা হার্ড ছিল, বাকি সব আল্লাহর রহমতে ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি হার্ড ছিল, এক্সাম মোটামুটি ভালো হয়েছে। আমার জন্য এটা একটু টাফ হয়েছে, বিকজ অনেক শর্ট টাইমের মধ্যে ফুল এইচএসসি সিলেবাসটা কমপ্লিট করা এন্ড দেন আবার প্র্যাকটিস করা। অভিভাবক মহলকে বিশেষ করে আশ্বস্ত করতে চাই যে ছাত্রদের পূর্ণ স্বার্থ রক্ষা করা হবে এবং এটি অতি স্বল্প ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ পর্বে এটি হয়েছে। এটি পরীক্ষা ফাঁসের, আমি আবারও পুনরাবৃত্তি করছি, এটি পরীক্ষা ফাঁসের কোনো বিষয় না। চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা। 4 বছর পরে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নিজস্ব পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা চলছে। 15 দিনের মধ্যে ফলাফল প্রকাশ সম্ভব। এবং খ ইউনিটের পরীক্ষায় 785টি আসনের বিপরীতে লড়ছে 44,000 ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 55 জন। 3টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটের পরীক্ষা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। আর তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত। প্রশ্ন ছিল মোটামুটি ভালো, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যারা পড়ে তাদের জন্য অবশ্যই ভালো কমন পড়ছে, প্রশ্ন তুলনামূলক ভালোই হয়েছে। এখন আল্লাহ ভরসা দিয়ে তো আসলাম পরীক্ষা, এখন দেখা যাক, হতেও পারে। গতকাল আমাদের দুটো শিফটে পরীক্ষা হয়েছে, দুটো শিফট মিলিয়ে আমাদের উপস্থিতি হচ্ছে 87% বেশি এবং আজকেও আমরা মনে করছি যে সেরকমই হবে। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জনের মধ্যে শিশুসহ 3 জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। পর্যবেক্ষণ কক্ষে জীবন মৃত্যুর শঙ্কা নিয়ে চিকিৎসা নিচ্ছেন দগ্ধরা। কারো হাত, কারো পা, কারো বা পুরো শরীরই দগ্ধ। আগুনে পোড়ার যন্ত্রণা নিয়ে প্রতিটি ক্ষণ কাটছে পোড়া রোগীদের। ভেতরে যখন চিকিৎসা চলছে দগ্ধদের, তখন কক্ষের বাইরে স্বজনদের প্রতীক্ষা একটি ভালো খবরের। কেউ বা বিলাপ করছেন, কেউ বা আল্লাহর কাছে প্রার্থনা করছেন প্রিয়জনের সুস্থতার। অপেক্ষার সঙ্গে চিকিৎসা নিয়েও ক্ষোভ আছে স্বজনদের। বুঝতে পারে নাই, পরে আগুন ধরাইছে, তখন মনে করেন ওই গ্যাসটা ওই বাড়ছে না, বাড়ার ক্ষেত্রে ওই গ্যাসটা ধরাইছে, তখন আগুন ধরে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সাহায্য করে, আমাদের বাঁচায় দেয়। আল্লাহ যদি, আল্লাহ তো সবই করতে পারে, আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। সরকারের কাছে আবেদন করতেছি, তাদেরকে ইমার্জেন্সি আইসিইউতে নেওয়া হোক বা যতটুকু দেওয়া দরকার চেষ্টার দিন কোনো কমি না করে, আমরা তাদেরকে আকল আবেদন। দগ্ধ 11 জনের মধ্যে 2 জনের 90% উপর পড়েছে। এক শিশুকে 27% পড়া নিয়ে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। 2 জনের পড়েছে 20% উপরে, বাকিরা মোটামুটি কম সংখ্যাজনক বলে জানান চিকিৎসকরা। 2 জন রোগী আছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজন হচ্ছে 99% পুড়েছে এবং আরেকজন হচ্ছে 95%। তো ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করছি। আর বাকি আরও 2 জন রোগীকে আমরা এসডিইউতে শিফট করছি। আর 2 জন রোগীকে আমরা ছুটি দেওয়ার মতো, কিন্তু আপাতত আমরা ওনাদেরকে এখানে অবজারভেশনে রেখে চিকিৎসা চলমান রাখবো। হয়তো ওনাদের ব্যাপারে আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিব। শুক্রবার রাতে আশুলিয়ার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় 2 ভাইয়ের পরিবারের 11 জন সদস্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন, কমপক্ষে 30 আরোহী আহত হয়েছেন। শুক্রবার রাতে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দা ভবুকদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী নিয়ে বরিশাল থেকে রাজবাড়ী যাচ্ছিল এমএম পরিবহনের একটি বাস এবং ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসে থাকা অনেকেই আহত হন, আর তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেখতেছি যে চিল্লাচিল্লি করতেছে মহিলারা অনেক, আমরা ভাবছি কোনো বিপদ, পরে আগায় আসছি, আগায় আসার পর দেখি গাড়ি বেড়ে গেছে। আসার পর অনেক বাচ্চা ছিল ভিতরে, মহিলারা ছিল। সে তাৎক্ষণিক ভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে
উদ্ধার করার জন্য। তারপরে ফায়ার সার্ভিস আসছে, পুলিশ আসছে, তারা কাজ করছে। রাজবাড়ির গোয়ালন্দ থেকে বরিশাল একটা বিয়ে থেকে গিয়েছিল, ওখান থেকে তারা আবার ফেরার পথে এখানে ঘুমুকদি এবং পুকুরিয়ার মাঝখানে মিডল পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাম সাইডে পড়ে গেছে। 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত মোহাম্মদ হাসানকে ভোলায় দাফন করা হয়েছে। সকাল 10টায় সদর উপজেলার কাছিয়া শাহবাদের স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মোহাম্মদ হাসান। প্রায় 6 মাস নিখোঁজ ছিলেন। গেল 10 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় ঢাকা মেডিকেলে হাসানের সন্ধান পায় পরিবারের। পরে ডিএনএ পরীক্ষার জন্য আরও 1 মাস অপেক্ষার পর বৃহস্পতিবার হাসানের মরদেহ বুঝে নেয় পরিবার। সমন্বয়কের মাধ্যমে একটা করে লাশ ঢাকা মেডিকেল ফরেস্টনিক মর্গে থেকে বের করছে। 6টা বের করার পরে 7টার কালে আমার এই ছেলের লাশ আমরা শনাক্ত করি। তখন ওই লাশের ফেসের অবস্থা এতই খারাপ ছিল যে চিনার মধ্যে ছিল না, কিন্তু ড্রেস আপ দেখা, তার হাতে কাটা দাগ, পায়জামা পাঞ্জাবি, শরীরের গঠন দেখে আমরা তাকে চিনতে পারি। টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাতপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন চলছে। আগামীকাল বেলা 12টায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্থলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আজ ফজর নামাজের পরে মাওলানা ইলিয়াস বিন সাদের তর্জমা আর মাওলানা ওসামা ইসলামের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল 10টা থেকে খিত্তায় খিত্তায় তালিম শুরু হয়েছে। জোহরের নামাজের পর বয়ান করবেন আরবীয় মেহমান, তর্জমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আর আসরের বয়ানের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। এরপরে বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। এ পর্যন্ত 49টি দেশ থেকে প্রায় 1,500 বিদেশি মেহমান এসেছেন ইজতেমায়। বিদেশি মেহমানদের খিত্তা ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং ইজতেমায় হামলার গুজবে একজনকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশ। কিভাবে আল্লাহর রাস্তায় চলা যায়, কিভাবে আল্লাহর দিন বুলন্দিত হয়, আল্লাহর দিন মানা যায়, সেই জন্য আমরা আসলে ইজতেমায় আসি। আসলে নিজের শিক্ষার জন্য ইজতেমায় আসি। আমরা আসার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায় এবং দ্বীনি শিক্ষা কিভাবে নেওয়া যায়। মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, তার কারণে মনে করেন যে 2 ভাগ করছে, লোক কম। 2টা ভাগ করার কারণে সেভাবে ইজতেমার কোনো আনন্দও হয় না, সেরকম একটা উৎসবও হয় না। ইজতেমা ময়দানে আমাদের সহকর্মী পলাশ প্রধান আছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। পলাশ, আজ যেহেতু যৌতুকবিহীন বিয়ের একটি আনুষ্ঠানিকতা রয়েছে, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এছাড়া আগামীকাল আখেরি মোনাজাত ঘিরে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে? বৃষ্টি এখন বয়ান চলছে। কিছুক্ষণ আগে জোহরের নামাজ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে এবং এখন বয়ান চলছে, সেটি চলবে আসর নামাজের পর্যন্ত। এরপর আসরের পর যেটি প্রত্যেক বছরে যেটি অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে যে যৌতুকবিহীন বিয়ে, সেটি অনুষ্ঠিত হবে এবং যারা মূলত যৌতুকবিহীন বিয়েতে অংশগ্রহণ করবে বর কন্যার নাম লিপিবদ্ধ করা হচ্ছে, সেটি দেওয়া হচ্ছে। তবে এটি মূলত পরিচালনা করবে মাওলানা সাদ কান্থলভির বড় ছেলে, তিনি মূলত এটি পরিচালনা করবে। এবং যে বিষয়টা আমরা জেনেছি যে এখন পর্যন্ত 50 জনের অধিক আসলে তালিকা করা হচ্ছে, আরও চলছে, সেটি চলমান রয়েছে। আসর নামাজের আগ পর্যন্ত সেটি তালিকা দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে যারা মূলত যৌতুকবিহীন এবং একটি নির্দিষ্ট ইসলামিক ভিত্তিক দেনমোহর দিয়ে যেটি বিয়ে করা হবে, সেটি হচ্ছে যে বর কন্যার নাম দেওয়া হবে এবং বর কন্যার বাবা এবং তার নাম দিয়ে লিপিবদ্ধ করা হবে। এবং এখানে মূলত বর এবং কন্যা তার পরিবারের যারা গার্জিয়ান রয়েছে তারা উপস্থিত থেকে মূলত এখান থেকে আসলে তাদের কার্যক্রমগুলি হবে। তবে এখন পর্যন্ত বয়ান চলছে, সেটি চলবে আসরের পর্যন্ত। এরপর যৌতুকবিহীন বিয়ের পর মাগরিবের পর থেকে টানা বয়ান চলবে রাত 10টা পর্যন্ত। এভাবেই মূলত আনুষ্ঠানিকতা বয়ান চলছে। অর্থাৎ প্রত্যেকটি ঘন্টায় ঘন্টায় কিন্তু বয়ানের মাধ্যমে আসলে এখানে যারা খিত্তা যারা রয়েছে, অর্থাৎ বিদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসলিমরা যারা রয়েছে, তারাই মূলত এই বয়ানগুলো শুনছে। এবং বয়ানের পর যখন 1 ঘন্টা পর পর বয়ানগুলো শেষ হওয়ার পর মূলত এখান থেকে প্রত্যেকটা খিত্তা আবার যারা বসেছে তাদের আবার একটি
আলোচনা হয়, অর্থাৎ কি বয়ানগুলো শোনা হয়েছিল এবং সেই বয়ানগুলো শুনে এখান থেকে আসলে একটি জিম্মাদার থাকে, সেই জিম্মাদারের মাধ্যমে আসলে প্রত্যেকটি হাদিস থেকে কি কি শিখা হচ্ছে সেটি আবার একটি প্রত্যেকটি খিত্তাখিতে যে আমির রয়েছে সেই আমিরের মাধ্যমে সেটি আবার বয়ান করা হয়। এইভাবে আসলে প্রত্যেকটি ঘন্টা ঘন্টা অতিবাহিত করা হয়। এটাই মূলত যারা ইস্তেমাওয়ালা কাজ, যারা ইস্তেমা বিভিন্নভাবে চিল্লা দেওয়া হয় তাদেরকেই মূলত এইভাবে ইসলামী শিক্ষা দেওয়া হয়। বৃষ্টি, ধন্যবাদ পলাশ বিস্তারিত জানানোর জন্য। বাংলাদেশে অনুদানের তৈরিকৃত ছবি মানুষ দেখে না, রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ফান্ড তৈরি করে সিনেমা বানানো উচিত বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগের চলচ্চিত্র ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। বললেন, দেশে একটি নতুন প্রজন্ম সংস্কৃতি মনে হয়েছে যারা রাষ্ট্রের কোনো সহযোগিতা নিয়ে বড় হয়নি। নতুনরা সবাই ব্যক্তিগত উদ্যোগে গল্প বলার দিকে এগিয়েছে। এ সময় তিনি বলেন, চলচ্চিত্র শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি, যতদিন আছি সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করে যাওয়ার প্রত্যাশাও জানান উপদেষ্টা। যারা প্রায় একই রকম চিন্তা করে সেখান থেকে যে পরিকল্পনা করা যে ওকে গল্প বলার জন্য আমরা একটা ফান্ড ইনজেক্ট করবো, নট অনুদান টাইপের না। অনুদানের কাহিনী আমরা জানি বেশিরভাগ টাকায় আমরা অপচয় করেছি এবং যে বেশি অনুদানে বানানো ছবির 99% ছবি আপনারা কেউই দেখেননি এবং কেউ দেখতে চায় না, কারণ এই ছবিগুলো আসলে দেখবার মতো কিছু হয় না। নারায়ণগঞ্জ নগরীর অন্যতম সমস্যা যানজট। পরিকল্পিত উদ্যোগের অভাবে এই ভোগান্তি থেকে রেহাই মিলছে না। ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের অনিয়ন্ত্রিত চলাচল, ফুটপাত দখল, অবৈধ স্ট্যান্ড ও ট্রাফিক আইন অমান্যের কারণে কোথাও কোথাও দিনভর যানজট লেগেই থাকে। আর নগরবাসীর এই দুর্ভোগ লাঘবে যৌথভাবে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ। নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র চাষারা গোলচত্বর এলাকা। প্রধান সড়ক জুড়ে অসংখ্য ইজি বাইক আর ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল। পাশেই সোনালী ব্যাংক ও সমবায় মার্কেটের সামনে আবার গড়ে উঠেছে 3 হুইলার ও সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড। দিনভর এই এলাকায় যানজট লেগেই থাকে। বঙ্গবন্ধু সড়কের চাষারা থেকে নিতাইগঞ্জ এবং খানপুর থেকে টানবাজার মাত্র 5 কিলোমিটার রাস্তা, কিন্তু যানজটের কারণে কখনো কখনো এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। চরম দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। কলেজ স্কুলে কোনো জায়গায় ঠিকভাবে এই যানজটের কারণে আমাদের লেট হচ্ছে, অফিসের কোনো কাজ এবং অ্যাবসলিউটলি কোনো কিছু এক্স্যাক্টলি আর কি হচ্ছে না। মেন সমস্যা তো অটোর জাম, তো বাস্তা অটোর কারণেই। বড় অটোগুলা আজে বাজে বিশৃঙ্খলাভাবে থাকে, ওনারা যেখানে মন চায় ওখানেই খাড়া থাকে, ঠিক আছে, ওনারা পারে না যে রাস্তা দখল করে রাখতে। অন্যান্য সড়কেও রয়েছে কম বেশি যানজটের ভোগান্তি। স্থানীয়রা বলছেন, ফুটপাত ও রাস্তা দখল করে ভ্রাম্যমাণ দোকান, যেখানে সেখানে যানবাহনের অবৈধ স্ট্যান্ডের কারণে সরু রাস্তা আরও সংকুচিত হয়ে পড়েছে, ফলে দেখা দিচ্ছে যানজট। মিশুক অটো আর এই বাসগুলো দেখেন, যে বাসগুলো দিচ্ছে আর নিচে রাস্তায় যে দোকানগুলো আছে এগুলো সরাই দিলে চলবে। আমরা যদি বলি আমরা এটা আমরা ছুটলে পরে ছাড়বো, ওনারা বলে কি এটা তো এদিক দিয়ে আসতেছে, ডান পাশ দিয়ে আসতেছে, বাম পাশ দিয়ে আসতেছে, মানে ওনারাই আমাদের সাথে তর্ক করে। এই ভোগান্তি থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে কয়েকদিন ধরে যৌথভাবে কাজ করছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ। বিভিন্ন সড়কে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। 8টি পয়েন্ট চিহ্নিত করে ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে প্রধান সড়কে ইজি বাইক ও অটোরিকশা প্রবেশ করতে না পারে। মীর জুমলা রোড এবং শায়েস্তা খান রোড, দুটি রোডই আমরা শুনলাম যে এই রোড দখল হয়ে গিয়েছে। তো আমরা সেই দুটো রোডকে পুরোপুরি গাড়ি চলাচলের উপযোগী করার কার্যক্রম গ্রহণ করেছি। প্রাথমিকভাবে 8টি পয়েন্ট আমরা করেছি। 8টি পয়েন্ট থেকে আমরা অটোরিকশাগুলোকে আমরা ঘুরিয়ে দেব। যানজট নিরসনে নগরবাসীরও সহযোগিতা চায় প্রশাসন ও পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রতিদিন হাজারো পর্যটকের ঢল বান্দরবানের দেবতাখুমে। নেচে গেয়ে আর নৌকা ভ্রমণের মাধ্যমে সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। গত বছরের এপ্রিলে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় এই পর্যটন কেন্দ্রটি এবং বন্ধ থাকা বাকি পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি দর্শনার্থীদের। পাহাড় আর ছড়ার অপরূপ মিশে যেন বান্দরবানের দেবতাখুম, অথচ নিরাপত্তার অজুহাতে গত প্রায় 1 বছর বন্ধ ছিল বান্দরবানের অন্যতম নৈসর্গিক পর্যটন কেন্দ্রটি। সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত ছিলেন পর্যটকরা।
অবশেষে গত মঙ্গলবার দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন। তারপর থেকেই ঢল নামে ভ্রমণ পিপাসুদের। দেবতাখুম হচ্ছে সবচাইতে সুন্দর স্পট এ পর্যন্ত ঘোরা বান্দরবনের। আমাদের ভীষণ ভালো লেগেছে এই জায়গাটি এসে। এখানে আপনার যারা টুরিস্টরা আসবে খুব আনন্দ ভোগ করতে পারবে, বলে বোঝানোর মতো না। প্রত্যেকটা রাস্তা আমরা শুরু থেকে আসছি, মানে সবকিছু অসাধারণ ছিল। দেবতাখুম এবং বিভিন্ন জায়গায় যেন তারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশটা কত সুন্দর, এত সুন্দর, এত নিবিড়, এত মানে এই জায়গা যে আমি অবাক হয়ে গেছি। দেবতাখুমের মতো থানচি, কেওক্রাডং, বগালেক, তিন্দু, তমাতঙ্গি সহ সব পর্যটন কেন্দ্র দ্রুত খুলে দেওয়ার দাবি পর্যটকদের। থানচি, রোমা পর্যটন এলাকাগুলো খুলে দেওয়া হয়, আমরা প্রকৃতিকে আরো ভালোভাবে জানবো। পর্যটন কেন্দ্রগুলো আছে ওইগুলো খুলে দেওয়া হোক, আমরা এগুলা প্রকৃতির স্বাদ নিতে চাই বাংলাদেশের। বগালেক, কেওক্রাডং ওই দিকটাও যদি খুলে দেয় তাহলে আমরা আগের মতো আবার ফিরে আসতে পারবো বলে আমি মনে করি। নিরাপত্তা নিশ্চিত হলে বাকি পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স ডেপ্লয়মেন্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আপাতত কারো কোনো সমস্যা নেই বলে আমরা মনে করছি। মাকড়ি খালের মুখ, নাফাখুং, এই টংমা টঙ্গি এই সমস্ত স্পটগুলি যদি খুলে দেওয়া হয় তাহলে এই ট্যুরিজম সেক্টরের সঙ্গে জড়িত যে সমস্ত লোকজন, আমাদের জনসাধারণ বা পাবলিক যারা আছে তারাও লাভবান হবে। গত বছর এপ্রিলে বান্দরবানের থানচিতে দুটি ব্যাংকে হামলা ও লুটপাট চালায় পাহাড়ি সশস্ত্র সংগঠন KNF। তারপরেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেয়া হয়েছিল দেবতাখুম। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ। বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে না ফেরার দেশে বাড়ি জমালেন প্রবীণ এই শিল্পী। শনিবার স্থানীয় সময় সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দুই বাংলার সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। ছিল না প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা, তবুও জন্ম দিয়ে গেছেন একের পর এক কালজয়ী গান। আজও অমর তার লেখা আমি বাংলায় গান গাই। এই বাংলায় খুঁজে পাই। সঙ্গীতাঙ্গনে তার পরিচয় একাধারে সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী। জীবনের শেষ দিন পর্যন্ত দুই বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা হিসেবেই জ্বলজ্বল করছিলেন প্রতুল মুখোপাধ্যায়। ৮৩ বছরের জীবনের পুরোটাই গানের প্রদীপ হৃদয়ে ধারণ করে রেখেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থতাও দমাতে পারেনি বর্ষিয়ান এই শিল্পীকে। হাসপাতালের বেডে শুয়ে থেকেও চিকিৎসকদের শুনিয়েছেন বাংলার মায়াভরা পথে হাঁটার গল্প। পাথরে পাথরে নাচে আগুন অ্যালবামের মধ্য দিয়ে ১৯৮৮ সালে সঙ্গীতাঙ্গনে অভিষেক হয় কিংবদন্তি এই গায়কের। রেখে গেছেন যেতে হবে, স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলামের মতো কালজয়ী অ্যালবাম। অপ্রকাশিত সব গান নিয়ে ২০২২ সালে প্রকাশিত হয় প্রতুল মুখোপাধ্যায়ের শেষ অ্যালবাম ভোর। কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা। কবি আল মাহমুদের লেখা ফেব্রুয়ারির ২১ তারিখে সুর দিয়ে বারবার বাঙালির মন জয় করেছেন প্রবীণ এই শিল্পী। তার সৃষ্টিকর্মই যেন বাংলা ভাষা আর বাঙালির প্রতি প্রেমের বহিঃপ্রকাশ। কিন্তু বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায়। ভাষার মাসেই থেমে গেল বর্ষিয়ান এই শিল্পীর পথ চলা। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় কমপক্ষে ১১ জনের প্রাণ গেছে, ৬ জন আহতও হয়েছে। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হরনাই শহরে এই হামলা হয়। একটি কয়লা খনির কাছাকাছি সড়কে আগে থেকেই বোমা পুঁতে রাখা ছিল। শ্রমিকদের বহনকারী একটি ট্রাক পার হওয়ার সময় বিস্ফোরণ ঘটে, আর ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি, তবে স্থানীয় পুলিশের অভিযোগের তীর বেলুচ লিবারেশন আর্মির দিকে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে গত কয়েক বছর ধরেই বিচ্ছিন্নতাবাদীরা তৎপর। অপহরণ সহ নানা অপরাধ বেড়েছে। বেলুচ বিভিন্ন গোষ্ঠীর পাশাপাশি সক্রিয় ইসলামিক জঙ্গিরাও। যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়া শঙ্কার মধ্যে আরও ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস। শনিবার খান ইউনিসে চুক্তির শর্ত অনুযায়ী স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে বন্দীদের হস্তান্তর করা হয়। এ দফায় মুক্তি পেয়েছেন ৪৬ বছর বয়সী ইয়ার হার্ন, মার্কিন ইসরায়েলি নাগরিক ৩৬ বছর বয়সী সাগুই ডেকেল চ্যান, ২৯ বছরের রুশ ইসরায়েলি নাগরিক সাশা ট্রুফানভ,
বিনিময়ে মুক্তি পাবে 369 ফিলিস্তিনি বন্দী। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ এনে বন্দী বিনিময় স্থগিতের ঘোষণা দেয় হামাস। নানা নাটকীয়তা শেষে চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তারা। চেরনোবিলের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনার বিকিরণ শিল্ডে আঘাত এনেছে রাশিয়ান ড্রোন, আর এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়েছেন শুক্রবার রাতে বিস্ফোরণের পর সুরক্ষাকারী একটি ভবনের দেয়ালে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়েও ফেলে ফায়ার সার্ভিস। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে স্থাপনার ভেতরে এবং বাইরে বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে, তবে রেডিও অ্যাক্টিভ বস্তু ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে জানান প্ল্যান্টটির চিফ ইঞ্জিনিয়ার। চেরনোবিলে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। 1986 সালে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি। তাতে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় ঘটে ওই অঞ্চলের বাসিন্দাদের। ক্যান্সার বৃদ্ধি পায় আশপাশের এলাকায়। দীর্ঘমেয়াদে বিকিরণ আটকে রাখতে তৈরি করা হয় নিরাপত্তা শিল্ড। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।